হিপোলিটার প্রমিলা বাহিনী। অভিযানের নেশা থ্রিসিউসের সারা জীবনের সঙ্গী। সেই সঙ্গে অসহায় ও দুর্বলকে রক্ষা করার প্রবল আকাঙ্ক্ষা তাকে নিয়ে যায় অ্যামাজনের দেশে। এই দেশের রানী হিপোলিটা। তার রয়েছে দুর্ধর্ষ নারী বাহিনী। থ্রিসিউস সেই নারী যোদ্ধাদের পরাজিত করে হরণ করে আনেন হিপোলিটাকে। তাকে বানান নিজের রানী। এরপর হিপোলিটার গর্ভে থ্রিসিউসের পুত্র হিপোলিটাসের জন্ম হয়। তবে অ্যামাজন নারীরাও দম্বার পাত্রী নন। তারা রানী হিপোলিটাকে উদ্ধার করার জন্য এথেন্সের চারপাশে এর অঞ্চল এটিকে আক্রমণ করে। এমনকি তারা এথেন্সের প্রবেশপথ পর্যন্ত চলে আসে। থ্রিসিউস অবশ্য দম্বার পাত্র ছিলেন না। তিনি খুব শক্ত হাতে প্রমিলা বাহিনীকে দমন করলেন। এরপর কোনো বাহিনী আর এথেন্সে আক্রমণ করতে সাহস পায়নি, অন্তত যতদিন থ্রিসিউস বেঁচে ছিলেন। আর্গো জাহাজে করে কয়েকজন দুঃসাহসী বীর স্বর্ণলোমের উদ্দেশ্যে বের হয়েছিলেন। তাদের একজন ছিলেন থ্রিসিউস। ক্যালিডোনিয়ার বন্য বরাহ শিকারেও ছিলেন তিনি। ক্যালিডনের রাজা গ্রিস দেশের সকল রাজাকে আহ্বান জানিয়েছিলেন ওই বন্য বরাহ দেশটিকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য। তাকে শিকারে সাহায্য করতে বলেছিলেন। থ্রিসিউস সানন্দে সাড়া দেন। বন্য বরাহের শিকারে প্রথম তিনি প্রাণ বাঁচান তার মাথা গরম বন্ধু প্রিথাউসের। তাদের মধ্যে বন্ধুত্ব হয়েছিল এক মজার ঘটনার মধ্য দিয়ে। একবার প্রিথাউসের মনে হলো, সবাই তো থ্রিসিউসকে বীর বলে, দেখাই যাক না পরখ করে কেমন বীর সে। যেমনি ভাবা তেমনি কাজ। সেই ভেবে সে এটিকায় এসে থ্রিসিউসের কিছু গরু আর ঘোড়া চুরি করে নিয়ে গেল। খবর শুনে চোরের পথ অনুসরণ করল থ্রিসিউস। কিন্তু চোর মোটেই পালালো না, অপেক্ষা করতে থাকলো থ্রিসিউসের মুখোমুখি হবার জন্য। প্রিথাউস পরীক্ষা করতে চান দুজনের মধ্যে বেশি শক্তিমানকে। কিন্তু প্রিথাউসকে দেখেই খেয়ালি ও আবেগপ্রবণ প্রিথাউস ভুলে গেলেন সব কথা। এতই মুগ্ধ হলো থ্রিসিউসকে দেখে, সে হাত বাড়িয়ে দিয়ে বলল, তুমি যে শাস্তি দেবে আমি তাই মাথা পেতে নেব। তুমি আমার বিচার করো। এই সহদয় আত্মসমর্পণে খুশি হলেন থ্রিসিউস এবং উত্তর দিলেন, বিচারের কথা পরে ভাবা যাবে। আজ থেকে তুমি আমার বন্ধু এবং সহযোদ্ধা। পবিত্র শপথ বাক্যে দৃঢ়তার সাথে এই বন্ধুত্বের স্থাপন হয়। থ্রিসিউসের পাতাল যাত্রা। থ্রিসিউসের খেয়ালি বন্ধু লেপিথাইং রাজা প্রিথাউস একবার পণ করে বসলেন যে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিতা রমণীকে সে অপহরণ করে বিয়ে করবে। সেই রমণী হলেন পাতালপুরীর রাজা প্লুটোর ঘরণী, মানব কুলব্রতা পার্সিফনি বা প্রসার নির্পা। প্রিথাউস বললেন তিনি সাহায্য করবেন, তবে তার আগে নিজের জন্য ওরকম একটি কন্যা জোগাড় করা নয় কেন? তিনি চুরি করবেন হেলেনকে। হেলেন তখন নিতান্তই শিশু বটে, তবে তিনি তার পূর্ণ বয়স পর্যন্ত অপেক্ষা করবেন এবং তারপরে বিবাহ করবেন তাকে। পার্সিফনিকে পাতালপুরী থেকে অপহরণ করা কঠিন কাজ বটে, তবে হেলেনকে চুরি করাও কম কষ্টসাধ্য নয়, বিশেষত তার যখন রয়েছে দুর্ধর্ষ দুই ভাই ক্যাস্টর আর পোলাক্স। থ্রিসিউস ঠিকই চুরি করেন হেলেনকে, তবে কিভাবে তিনি চুরি করেন সে সম্পর্কে জানা যায়নি। হেলেনকে যে নগরে রাখা হয় সেখান থেকে তার ভাইরা তাকে উদ্ধার করে। থ্রিসিউস তখন সেখানে ছিলেন না। তিনি ততদিনে পার্সিফনি হরণে বন্ধুকে সহায়তা করার জন্য পাতালপুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তেমন বিস্তারিত জানা যায়নি এই পাতাল যাত্রার কাহিনী সম্পর্কে। তবে শোনা যায় হেডিসের অধীনশ্বর দেবতা প্লুটো আগে থেকেই টের পেয়েছিলেন দুই অভিযাত্রীর মতলব। তিনি ফন্দি আঁটলেন কি করে তাদের উদ্দেশ্য ভণ্ডুল করা যায়। মৃত্যুর সেই পুরীতে থ্রিসিউস আর প্রিথাউস উপস্থিত হলো প্লুটোর সামনে। প্লুটো তাদেরকে অনেক খাতির যত্ন করে বসতে দিলেন একটি আসনে। আসনটির নাম বিস্ফোরণের আসন। ওটিতে বসার সাথে সাথে দুজনই ভুলে গেল তার সকল স্মৃতি। নড়াচড়া করা তাদের জন্য আর সম্ভব হলো না। সেই আসনে এখনও বসে আছে নিশ্চল প্রিথাউস। তবে থ্রিসিউসকে সেখান থেকে উদ্ধার করে আনে বীর হারকিউলিস।
পৃথাউসকে উদ্ধার করতে চেয়েছিলেন হারকিউলিস, কিন্তু পারেননি। পাতাল দেবতা বুঝতে পেরেছিলেন যে পার্সিফোনি হরণের দুষ্কর্মটির পরিকল্পনাকারী পৃথাউস। সুতরাং তাকে এমনভাবে মন্ত্রপুত চেয়ারে বেঁধে রাখেন দেবতা প্লুটো যে তাকে হারকিউলিস ওই আসন থেকে উঠাতে পারেনি। ফিড্রার অবৈধ প্রয়াণাশঙ্কা ও হিপোলিটারের মৃত্যু। শেষ জীবনে থিসিউস বিয়ে করেন আরিয়াডনির ছোট বোন ফিড্রাকে। এই বিয়ে চরম দুর্ভাগ্য বয়ে আনে ফিড্রার জন্য, থিসিউসের জন্য এবং পুত্র হিপোলিটাসের জন্য। অ্যামাজন নারী হিপোলিটারের পুত্র হিপোলিটাসকে থিসিউস পাঠিয়ে দিলেন দক্ষিণের এক নগরীতে। সেখানে তার নিজের বাল্য শৈশব কেটেছিল। কালক্রমে হিপোলিটাস হয়ে উঠল পৌরুষদীপ্ত, ক্রীড়ানিপুণ এবং তরুণ। বিলাস বাসনা ঘৃণা করেন তিনি। আরও ঘৃণা করেন তাদেরকে যাদের মন প্রেমের কারণে সবসময় তুলতুলে হয়ে থাকে। প্রেমের দেবী আফ্রোদিতিকেই তার সবথেকে বেশি ঘৃণা। দেবতাদের মধ্যে তার আরাধ্য বেশি কেবলই আর্টেমিস, পুত পবিত্র সেই শিকারিণী দেবী। দীর্ঘদিন পর দ্বিতীয় স্ত্রী ফিড্রাকে নিয়ে নিজ দেশে বেড়াতে এলেন থিসিউস। পিতা ও পুত্রের মধ্যে গভীর স্নেহ মমতার বন্ধন গড়ে উঠল। বিমাতা ফিড্রাকে গ্রাহ্যই করল না হিপোলিটাস, কারণ কোনো নারীর দিকেই সে চোখ তুলে তাকায় না। কিন্তু ফিড্রার ক্ষেত্রে ঘটল বিপরীত ঘটনা। প্রবল প্রেম জেগে উঠল তার হৃদয়ে হিপোলিটাসের জন্য। অবৈধ এই প্রণয়শঙ্কার জন্য মনে মনে লজ্জিত হলো সে, কিন্তু বাধা মানল না তার মন। এসব কিছুর পিছনে অবশ্য হাত ছিল দেবী আফ্রোদিতির। হিপোলিটাসের অবজ্ঞা সইতে না পেরে তিনি এমন ঘটনাই ঘটিয়েছেন হিপোলিটাসের বিরুদ্ধে, এবং এভাবেই প্রতিশোধ নিলেন। আত্মঘৃণা আর লজ্জাবোধ বিড়ম্বিতা ফিড্রায় ঠিক করল আত্মবিসর্জন দেবে এবং কাউকে জানতে দেবে না এর কারণ। এ সময় থিসিউস কোনো কাজে বাইরে ছিলেন। ঘরে শুধু বৃদ্ধা ধাত্রী। সে টের পেল সব কিছু। আবিষ্কার করল ফিড্রার বুকের অকথ্য অদম্য যন্ত্রণা, তার হতাশা ও হন্তরক আত্মঘৃণা। বৃদ্ধা শুধু ভাবল ফিড্রাকে বাঁচাতে হবে যে কোনো মূল্যে। তাই সে ছুটে গেল হিপোলিটাসের কাছে। তাকে বলল, তোমার প্রেমের জন্য আজ ফিড্রা মরতে বসেছে, তাকে বাঁচতে দাও। তার ভালোবাসার বদলে দাও ভালোবাসা। হিপোলিটাস আতঙ্কে ও ঘৃণায় সরে যেতে থাকলেন। সে যে কোনো নারীর প্রেমকেই ঘৃণা করে। সে এই অসঙ্গত অবৈধ প্রণয়ের কথা শুনে স্তম্ভিত, মর্মাহত ও অসুস্থ হয়ে পড়ল। দৌড়ে বেরিয়ে এলো আঙিনায়। তার পেছন পেছন অনুনয়রত ধাত্রী। ফিড্রা অদূরে বসেছিল। ক্রোধান্বিত হিপোলিটাসের চোখ পড়ল ফিড্রার দিকে। হিপোলিটাস চিৎকার করে বলল ধাত্রীকে, তুই পিশাচী! আমাকে আমার পিতার প্রতি বিশ্বাসঘাতক হতে বলছিস? তোর মুখের ওই জঘন্য কথাগুলো শুনে নিজেকে কলঙ্কিত মনে হচ্ছে। হায় নারী জাতি, তোরা প্রত্যেকেই কুৎসিত। আমার বাবা যখন বাড়িতে না থাকবেন তখন আমি আর কখনোই এই বাড়িতে ঢুকব না। ধাত্রীকে ঠেলে ফেলে বেরিয়ে গেল হিপোলিটাস। উঠে দাঁড়ালো ফিড্রা। বলল, আমার ব্যবস্থা আমাকেই করতে হবে। তার চোখে তখন উন্মুক্ত ক্রোধের আগুন। গৃহে প্রবেশ করল ফিড্রা, তার পেছন পেছন ভীতা ধাত্রী। একটু পরেই থিসিউস ফিরলেন গৃহে। আঙিনায় প্রবেশ করতেই ক্রন্দনরত দাসীরা ঘিরে ধরল মুনিপকে। জানালো যে তাদের গৃহকর্ত্রী রানী ফিড্রা আত্মহত্যা করেছেন। তিনি রেখে গেছেন স্বামী থিসিউসের জন্য শেষ চিঠি। চিঠি খুললেন থিসিউস, পড়লেন, থামলেন, পুনরায় পড়লেন। এরপর আঙিনায় জমায়েত দাস দাসীদের উদ্দেশ্যে বললেন, এই চিঠি চিৎকার করে কথা বলছে। এর প্রতিটি শব্দ এক একটি জীব যেন। তোমরা সবাই শুনে রাখো, আমার পুত্র তার লালসার হাত বাড়িয়েছিল আমার পত্নীর দিকে। হে দেবতা পসাইডন, তুমি শোনো, আমি অভিশাপ দিচ্ছি আমার পুত্রকে। তুমি সে অভিশাপ পূর্ণ করো হে দেব। সকলে নীরব, নিস্তব্ধ। তাদের স্তব্ধতা
ভাঙল হিপোটাসের পায়ের শব্দে। হিপোলিটাস আঙিনায় ঢুকেই জিজ্ঞেস করল, কি হয়েছে? চিৎকার করল সে। কি করে মারা গেলেন তিনি? পিতা, তুমি নিজেই বলো, তোমার দুঃখ লুকিও না আমার কাছে। অধীর আগ্রহে জিজ্ঞেস করল হিপোলিটাস। ধীরে ধীরে বললেন থ্রিসিউস, কাকে বিশ্বাস করব পৃথিবীতে? কিভাবে বুঝব কে বিশ্বস্ত আর কে নন? আমার দুঃখ দেখো, এই যে আমার পুত্র মৃতা রমণীর হাতে লেখা প্রমাণ রয়েছে সে কত নীচ। সে আক্রমণ করেছিল তাকে। ও যা কিছু এখন বলুক না কেন, চিঠির ভাষার কাছে তা প্রমাণিত হবে তুচ্ছ ও মিথ্যা। যা, চলে যা তুই এদেশ থেকে। বেছে নে নির্বাসিত জীবন। ধ্বংস হোক তোর, এক্ষুনি চলে যা। পিতা, উত্তর দিল হিপোলিটাস, আমি কথা বলাই তেমন পারদর্শী নই, আর আমার নিষ্পাপতা প্রমাণ করার কোনো ইচ্ছা নেই আমার, আর তাছাড়া কোনো সাক্ষীও নেই আমার। আর একমাত্র যে আমাকে নির্দোষ প্রমাণ করতে পারত সে আজ মৃত। শুধু আমি দেবতা জিউসের নামে শপথ করে বলতে পারি, আমি কখনো আপনার পত্নীকে স্পর্শ করিনি, স্পর্শ করার চিন্তাও করিনি। আমি যদি পাপী হই তবে করুণ মৃত্যু হয় যেন আমার। মরে গিয়েই সে প্রমাণ করেছে তার কথা সঠিক ছিল। থ্রিসিউস বললেন, চলে যা, এ দেশ থেকে তুই নির্বাসিত। চলে যা আমার সামনে থেকে। চলে গেল হিপোলিটাস, কিন্তু নির্বাসনে নয়, কারণ মৃত্যু অপেক্ষা করছিল তার জন্য অদূরেই। ঘোড়ায় টানা রথে চড়ে সমুদ্রের পাড় ঘেঁষা পথে যাচ্ছিল হিপোলিটাস। তার পিতার অভিশাপ কার্যে পরিণত হলো। সমুদ্র থেকে উঠে এলো এক ভয়াবহ দানব। তা দেখে ভড়কে গেল হিপোলিটাসের রথের চাকা। হিপোলিটাসের ঘোড়াগুলোও খুব ভীত হলো। হিপোলিটাস প্রাণপণে চেষ্টা করেও নিয়ন্ত্রণ করতে পারল না তাদের। রথটি গেল ভেঙে, আর মারাত্মকভাবে আহত হলো হিপোলিটাস। এদিকে দেবী আর্টেমিস উপস্থিত হলো থ্রিসিউসের সামনে এবং তাকে সব সত্য ঘটনা খুলে বলল। সব কথা শুনে তীব্র মনোবেদনায় ভেঙে পড়লেন থ্রিসিউস। মৃত্যু পথযাত্রী হিপোলিটাসকে আনা হলো তার সামনে। অতি কষ্টে আর্মেটিসকে দেখে সে বলল, আমি নির্দোষ ছিলাম। আর্মেটিস তুমি, হে আমার দেবী, তোমার শিকারী আজ মরণের পথে চলেছে। দেবী বললেন, তোমার স্থান আর কেউ নিতে পারবে না। তুমিই ছিলে মানবকুলে আমার প্রিয়তম। পিতার দিকে মুখ ফিরিয়ে বলল হিপোলিটাস, প্রিয় পিতা, দুঃখ করো না, এ তোমার দোষ নয়, সবই নিয়তি। থ্রিসিউস ডুকরে উঠলেন, আমি যদি তোর বদলে মরতে পারতাম। দেবী আর্মেটিস বললেন শোকার্ত পিতাকে, তোমার পুত্রকে বাহুতে জড়িয়ে নাও। থ্রিসিউস, তুমি ওকে হত্যা করনি, হত্যা করেছে দেবী আদ্রদিতি। এ কথা জানো, তোমার পুত্রকে পৃথিবী ভুলে যাবে না। গানে কাহিনীতে মানুষের মনে মনে রবে চিরদিন। অন্তর্হিতা হলেন দেবী। হিপোলিটাসও ততক্ষণে পরলোকের পথে যাত্রা করেছে। থ্রিসিউসের নিজেরও ছিল করুণ মৃত্যু। রাজা লাইকোমিডিস নামের এক বন্ধুর গৃহে আতিথ্য নিয়েছিলেন তিনি। সেই বন্ধু অজানা কারণে অতিথি থ্রিসিউসকে হত্যা করে। এথেন্সবাসীরা অবশ্য তাদের এই মহান রাজাকে ভুলেনি। তারা চিতা স্তম্ভের উপর গড়ে তোলে বিরাট এক মঠ। সেখানে আশ্রয় পেত দরিদ্র ও নির্যাতিত জনগণ। আর থ্রিসিউস তো আজীবন ছিলেন গরিবের আর গৃহহারা মানুষের রক্ষাকর্তা।